This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। আজ সকালের অবশ্যই সবথেকে বড় খবর, নিজের বাড়িতেই আক্রান্ত অভিনেতা সৈফ আলী খান। সৈফের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা হয়েছে লীলাবতী হাসপাতালে। এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। 6টা গুরুতর আহতের খবর পাওয়া যাচ্ছে, তার মধ্যে 2টো অত্যন্ত গুরুতর এবং তার জন্য তার অপারেশন হয়েছে বলেও জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এই ঘটনায় সৈফের বাড়ির 3 কর্মচারীকে আটক করা হয়েছে বলেই খবর। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. क्या कितने लोग आए थे, क्या कुछ बताएंगे? जब हुआ था कितने लोग आए थे, कुछ आइडिया? कुछ भी आइडिया नहीं है, कुछ भी आइडिया नहीं है, कुछ भी नहीं मालूम भैया, कुछ भी नहीं। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, ঠিক রাত 2:30 নাগাদ সৈফের বাড়িতে ঢোকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। বাধা দিতেই অভিনেতার ওপর ছুরি নিয়ে হামলা চালায় দুষ্কৃতী। যখন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়িতে ঢোকে তখন আওয়াজ হয় এবং সেই সময় সেই আওয়াজ শুনেই উঠে পড়েন সৈফ আলী খান এবং তারপর এই ঘটনা। হাসপাতাল সূত্রে খবর, 3:30 নাগাদ লীলাবতী হাসপাতালে আনা হয় সৈফকে। ছুরি দিয়ে 6 বার হামলা চালানো হয়েছে তার শরীরে। এর মধ্যে 2টি চোট অত্যন্ত গুরুতর এবং সে কারণেই অপারেশন বলে এখনো পর্যন্ত খবর। সকালে অভিনেতার বাড়িতে পৌঁছয় মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। খতিয়ে দেখা হচ্ছে সৈফের বাড়ির সিসিটিভি। এই ঘটনার পর অভিনেতার নিরাপত্তা নিয়ে একটা বড় সড় প্রশ্ন এই মুহূর্তে সামনে এসেছে। আরও একবার আপনাদের জানাই, নিজের বাড়িতে আক্রান্ত হয়েছেন অভিনেতা সৈফ আলী খান। এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। সৈফের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন সৈফ আলী খান। এখনো পর্যন্ত যা খবর পাচ্ছি আমরা, গভীর রাতে অভিনেতার বাড়িতে লুটের চেষ্টা। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেই সময় ঢোকে। রাত 2:30 নাগাদ সেই আওয়াজ শুনে সৈফ আলী খান তিনি বেরিয়ে আসেন, তিনি দেখেন এবং তারপরেই ছুরি নিয়ে তার উপর হামলা। 6 বার তাকে আঘাত করা হয়, তার মধ্যে 2 বারের যে আঘাত, 2টো চোট অত্যন্ত গুরুতর। এই খবরের দিকে আমাদের নজর থাকবে, তবে ফিরে আসি রাজ্যের খবরেও। প্রিজন ভ্যান থেকে নেমেই ফিল্মি কায়দায় 2 পুলিশ কর্মীকে গুলি। গোটা রাত পেরিয়ে গেলেও এখনো অধরা খুনের আসামি সাজ্জাক। কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল সাজ্জাক? কোর্ট লকআপে নাকি প্রিজন ভ্যানে ওঠা নামার সময় কেউ আগ্নেয়াস্ত্র দেয় সাজ্জাককে? এখনো কিনারা করতে পারেনি পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে কোর্ট চত্বরের সিসিটিভি ফুটেজ। কোথায় পালালো সাজ্জাক? বিহার, নেপাল নাকি বাংলাদেশ? নাকা তল্লাশি চললেও এখনো খোঁজ পাওয়া যায়নি। একটা রাত কেটে গেছে, কিন্তু কোথায় সাজ্জাক এখনো কোনো উত্তর মেলেনি। জেলে বসেই কি পুরো প্ল্যান করেছিল সাজ্জাক? কিন্তু কিছুই জানতে পারল না পুলিশ। উঠছে প্রশ্ন। গতকালের এই ঘটনার রীতিমতো চাঞ্চল্য ফেলেছে। পুলিশকে গুলি, আসামি রীতিমতো ছিনতাই। প্রিজন ভ্যান থেকে নেমেই ফিল্মি কায়দায়, একেবারে ফিল্মি কায়দায় 2 পুলিশ কর্মীকে গুলি করা হয়। গোটা রাত পেরিয়ে গেলেও অধরা খুনের আসামি সাজ্জাক। কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল সাজ্জাক? কিভাবে এই গোটা ঘটনা সাজানো হলো? কিভাবে করা হলো এই গোটা ঘটনা? এই প্রশ্নগুলো উঠছে। কোর্ট লকআপে নাকি প্রিজন ভ্যানে ওঠা নামার সময় আগ্নেয়াস্ত্র পায় সাজ্জাক? কে তাকে এই আগ্নেয়াস্ত্র সাপ্লাই করে? এখনো কিনারা করতে পারেনি পুলিশ। এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো আপনাদের। ইনসিডেন্ট হয়েছে একটা আন্ডার ট্রায়াল প্রিজনার, আমরা বাকি তদন্ত করে দেখছি। ওখানে ছিল গাড়ির মধ্যে মানে চিল্লাচ্ছে কি যে গুলি মারলো। হ্যাঁ, তারপর বাইরে দেখলাম কি যে অফিসে 2টাকে গুলি মারছে, তো পড়ে আছে। আমি তাকে উঠাইছি। তবে উঠাই পাঠালেন? উঠাই অ্যাম্বুলেন্সে পাঠাই দিয়েছি। কারা গুলি মারলো কিছু দেখলেন? কিছু দেখিনি। পুলিশকে ফায়ারিং করে পালিয়ে গেছে। বললাম একদম ইনজোর্ড হয়েছে, 2জন ইনজোর্ডকে এখন ইসলামপুর হসপিটাল থেকে রেফার করা হলো নর্মাল মেডিকেল। কতজন আসামি ছিল গাড়িতে জানা গেছে? না, জানা যায়নি। এই রিভলভারটা কোথা থেকে পেলো সেটা জানা গেছে? সেটাও জানা যায়। কে গুলিটা কে চালালো তাহলে?
তো যে পালাইছে সেই চালাবে। ওর কাছে রিভলভারটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই রিভলভারটা কোথা থেকে আসছে, ওখানে গাড়ির মধ্যে কোনো না কোনো কারণে কোথা থেকে আসছে হয়তো। একটা গোটা রাত পেরিয়ে গেল, অধরা এখনো খুনের আসামি সাজ্জাক। কোথায় পালিয়ে গেল সাজ্জাক? সব থেকে বড় প্রশ্ন, কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল সাজ্জাক? এবং সে কি কোর্ট লকআপে বসেই নানা রকম প্ল্যান করেছিল, নাকি প্রিজন ভ্যানে ওঠার সময় তাকে কেউ আগ্নেয়াস্ত্র দেয়? অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে সামনেও চলে আসছে, কিন্তু উত্তর একেবারেই অধরা। পুলিশ কিছুই টের পেল না। পুলিশের ভূমিকা নিয়ে আরও একবার প্রশ্ন। রীতিমতো ফিল্মি কায়দায় আমরা গতকালই দেখলাম যে প্রিজন ভ্যান থেকে নেমেই 2 পুলিশ কর্মীকে গুলি, তারপর ফেরার। গোটা রাত পেরিয়ে গেলেও কোনো রকম খোঁজ পাওয়া যায়নি খুনের আসামি সাজ্জাকের। কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল সাজ্জাক? কোর্ট লকআপে নাকি প্রিজন ভ্যানে ওঠা নামার সময় তাকে কেউ আগ্নেয়াস্ত্র দেয়? এই প্রশ্নের উত্তর এখনো অধরা। পুলিশ এখনো কিনারা করতে পারেনি এই ঘটনার। খতিয়ে দেখা হচ্ছে কোর্ট চত্বরে সিসিটিভি ফুটেজ। সাজ্জাক কোথায় পালিয়ে গেল? বিহার, নেপাল নাকি বাংলাদেশ? নাকা তল্লাশি চললেও এখনো খোঁজ পায়নি পুলিশ। এবং সারা রাত যে কথা বলছিলাম আপনাদের, নাকা তল্লাশি চালানো হয়েছে, পুলিশ তল্লাশি চালিয়েছে, কিন্তু সাজ্জাকের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কোথায় সাজ্জাক? উত্তর এখনো অধরা। ঠিক ঘটনা নয়, খারাপ ঘটনা। কেন হলো, কি হলো, পুলিশ প্রশাসন পুরোদস্তু তদন্ত শুরু করে দিয়েছে। প্রশাসন পুরোটা নজর রাখছে এবং বিস্তারিত কি কেন এরম প্রথমেই প্রাথমিক কোনো কথার উপর তো কোনো মন্তব্য হয় না। তাছাড়া এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আছে বলে এই মুহূর্তে সেরকম কোনো খবরও আসেনি। এটা যেটা ঘটেছে একটা অপরাধজনিত ঘটনা, সেটা পুলিশ দেখছে। গল্পের খবরের দিকে আসি, কারণ তরুণী খুনে চাঞ্চল্যকর মোড়। পুলিশের জালে মূল অভিযুক্ত নিহত তরুণীর ভাইপো। হরিদেবপুর থেকে সাবির আলীকে গ্রেফতার করে পুলিশ। 10,000 টাকা ধার চেয়ে না পাওয়ায় খুনের অভিযোগ। অপমান করলে রাগে ছুরি দিয়ে তাকে কোপায় অভিযুক্ত। জেরায় খুনের কথা স্বীকার অভিযুক্ত সাবির আলী। অপমান সহ্য করতে না পেরেই খুন, জেরায় স্বীকার করে অভিযুক্ত। গল্ফগ্রিন থানা থেকে ঠিক 100 মিটার দূরেই কিন্তু এই ফ্ল্যাটের একতলায় নাফিসা নামে এক মহিলা দেহ উদ্ধার হয় রক্তাক্ত অবস্থায়। এবং স্থানীয় সূত্র এবং প্রতিবেশী সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, এই নাফিসা একটি দোকানে কাজ করত। গতকালকের তার মা তাকে অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজার পরে তার প্রতিবেশী এবং তার বাড়ির লোক যখন তার ঘরে ঢোকে, তখন দেখা যায় যে এই নাফিসা নিজের খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু সাব্বির নামে একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, সম্পর্কে সে নাফিসার দাদার ছেলে এবং টাকা পয়সা লেনদেন নিয়ে একটা গন্ডগোল হয়েছিল এই ঘরের মধ্যে। এবং তারপরে হাতাহাতি এবং পরবর্তীকালে নাফিসাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে এই সাব্বির। এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে এই সাব্বিরকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কী কারণে সে মারল, এর পিছনে আর কোনো কারণ রয়েছে কিনা। এবং এই মুহূর্তে কিন্তু আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ইতিমধ্যেই কিন্তু পুলিশের লোকজন কিন্তু সেই জায়গাটা ঘিরে রেখেছে। এই খুনের পিছনে শুধুমাত্র টাকা সংক্রান্ত বিষয় রয়েছে না অন্য কোনো বিষয় রয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখছে গল্ফগ্রিন থানার পুলিশ। ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। কাল দেখেনি, তার আগের দিন লাস্ট কবে দেখেছেন ওকে? এমনি রাস্তায় আমি দেখেছিলাম ফোনে কথা বলতে। কবে? মানে ওই 1-2 দিন হবে, পরশুদিন মনে হয়। কোনো আওয়াজ পেয়েছিলেন? চেঁচামেচি হচ্ছে? কিছুই পাইনি। তো থাকেই না বেশি, রাতের দিকে থাকে না ওরা, মানে বেশি থাকেই না। মা আর মেয়ে তো, ওরা বেশি থাকেই না। কখনো কখনো আসে, কখনো চলে যায়। কালকে মা কি জিজ্ঞেস করছিল বা খোঁজ করছিল? কালকে ওই তোর মা মনে হয় 5টার পরে, মানে 6টার কিছু আগে আমাকে জিজ্ঞেস করছে, আমার মেয়েকে দেখেছিস? আমি না, আমি দেখিনি। ব্যাস তারপরেই শোনা গেল মানে এই ব্যাপার হয়েছে। মালদার কালিয়াচক, সেখানে মঙ্গলবার একটি খুন হয়েছে। তার কাছেই একটি ব্যাংকের কাস্টমার সার্ভিস পয়েন্ট, আর সেখানে একটি নোটিশ ঝোলানো, অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ। অস্ত্র হাতে ঘোরাঘুরি কি এতটাই নিত্য নৈমিত্তিক ঘটনা এই এলাকায়, মানে কালিয়াচকে? না হলে কেনই বা এমন নোটিশ টাঙাবেন ব্যাংক কর্তৃপক্ষ? আসলে জায়গাটা মালদার কালিয়াচক। অপরাধীদের স্বর্গ রাজ্য নরক বললেও ভুল হয় না। দিনে দুপুরে গুলি চলেছে, ইট দিয়ে থেতলে খুন, তাও হয়েছে প্রকাশ্য রাস্তায়। ঠিকানা মোমিনপাড়া, থানা কালিয়াচক, ঠিক যেন নরক।
না হলে কোন ব্যাংকের দেওয়ালে এমন নোটিশ দেখতে পাবেন? অস্ত্র লইয়া ভিতরে প্রবেশ নিষিদ্ধ। এই অস্ত্র লইয়া ভেতরে প্রবেশ নিষিদ্ধ স্পষ্ট করে দেওয়া আছে আদেশানুসারে এই বয়ানটা। কারণ এখানে কিন্তু আকছাড়ার অস্ত্র নিয়ে যাতায়াত একেবারে অবাধে। মঙ্গলবার যেখানে খুন হলো তার খুব কাছেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই কাস্টমার সার্ভিস পয়েন্ট। এই যে দেখো ওইখানে ঘটনাস্থল, সেখানে জাকিররা দাপটের সঙ্গে এসে খুন করে চলে গেছে, আর এখানে হচ্ছে এই সিএসপি কাস্টমার সার্ভিস পয়েন্ট। ঠিক কতটা ঠেলায় পড়লে এমন সতর্কীকরণ দেওয়ালে লিখে দেয় ব্যাংক কর্তৃপক্ষ? কালিয়াচক দুষ্কৃতীদের মুক্তাঞ্চল, এটাই কি স্পষ্ট হয়ে যাচ্ছে না? পুলিশের গ্রেপ্তারি আর বাজেয়াপ্ত করার তথ্য বলে দিচ্ছে কালিয়াচক নরকি। কালিয়াচক মানেই জাল নোট, হেরোইন, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, বোমা এবং গুলি। এখানে দুষ্কৃতীরা প্রকাশ্যেই বন্দুক হাতে নিয়ে ঘোরে। নাবালকদের হাতে বন্দুক পৌঁছে যাওয়াও আশ্চর্যের নয়। গত বছরের নভেম্বর রিলস বানাতে গিয়ে কালিয়াচকের এক স্কুল পড়ুয়ার মৃত্যু হয়। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে 7mm পিস্তল নিয়ে রিলস বানাচ্ছিল ক্লাস 8-এর 2 বন্ধু। হঠাৎই পিস্তল থেকে গুলি ছুটে যায়, মৃত্যু হয় এক নাবালকের। পিস্তল ঠিক এতটাই সহজলভ্য। পুলিশি তদন্তই উঠে এসেছে অস্ত্র তৈরি হচ্ছে ঘরেই। বলা যায় মেক ইন কালিয়াচক। শুধু যে আগ্নেয়াস্ত্র বিহার থেকেই আসে এমনটা মোটেও নয়। এখানে কালিয়াচকের বিভিন্ন জায়গায় বহুবারই পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র কারখানার হদিশ পেয়েছে। অনেকেই গ্রেপ্তারও হয়েছে। উদ্ধার হয়েছে বিভিন্ন অস্ত্র তৈরির যন্ত্রপাতি, উদ্ধার হয়েছে বহু আগ্নেয়াস্ত্র, কখনো ওয়ান শাটার, এমনকি ইম্প্রোভাইজড পিস্তল, সেসবও এই সমস্ত কারখানায় তৈরি হয়েছে। যেটা দেখা গেছে পুলিশ সূত্রে খবর, যে বিহার থেকে বহু অপরাধী এখানে আসে যারা এই অস্ত্র তৈরিতে রীতিমতো প্রশিক্ষিত। তারা এখানকার যে সমস্ত অপরাধী রয়েছে তাদেরকে হাতে কলমে শেখায় কিভাবে অস্ত্র তৈরি হবে। কালিয়াচক থানার পুলিশ যদি সক্রিয়ই থাকে তাহলে মাঝে মধ্যে অস্ত্র কারখানা গজিয়ে উঠছে কিভাবে? এত জাল নোটের কারবারি বা চলছে কিভাবে? ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেটের রমরমাই বা কেন? নাকি সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে রয়েছে? সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। স্যালাইন কাণ্ডে জেলে স্বাস্থ্য ভবনের সচিব বদল, নবান্ন নির্দেশে বদলি ওষুধ এবং সরঞ্জাম বিভাগের সচিব। স্যালাইন কাণ্ডে সরিয়ে দেওয়া হলো সিনিয়র স্পেশাল সেক্রেটারি চৈতালি চক্রবর্তীকে, তার জায়গায় আনা হয়েছে শুভাঞ্জন দাসকে। বুধবার স্বাস্থ্য ভবন অভিযানে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখা করেছিলেন চৈতালি চক্রবর্তীর সঙ্গে। আগে তো বলুক যে এই যে মায়ের মৃত্যু হলো, এই মৃত্যুর পিছনে আসল কারণ কি, প্রথম। দ্বিতীয়ত, স্বাস্থ্য দপ্তর তার মতন করে স্টেপ নিতে পারে, এই স্টেপের নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যে কথাটা বারবার বলছি, আমরা স্বাস্থ্য সচিবের যে অপসারণ চেয়েছিলাম, সেই অপসারণ যে আজ কতটা প্রাসঙ্গিক সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আমরা সরাসরি প্রশ্ন করতে চাই যে এই যে প্রসূতিদের মৃত্যু হলো এবং আমরা যে দাবি রেখেছিলাম সেই দাবিগুলোর অবস্থা কি? সেন্ট্রাল বেড মনিটরিং ভ্যাকেন্সির কথা বলেছিলাম, বেড মনিটরিং সিস্টেমের কথা বলেছিলাম, জিডিএমও রিক্রুটমেন্টের কথা বলেছিলাম, হেলথ ডিপার্টমেন্টের দুর্নীতির কথা, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতির কথা বলেছিলাম। তার কি হলো? তাহলে স্বাস্থ্যমন্ত্রী জবাব দেও। আজ স্বাস্থ্যমন্ত্রীর জবাব দেওয়ার সময় এসেছে। এই ছোটখাটো অধিকর্তা অপসারণ বদলি দিয়ে স্যালাইন কাণ্ডের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতা নষ্ট করার কোনো মানে হয় না। মৃত্যুর আসল কারণ কি, এই আসল কারণ রাজ্য সরকারকে এবং স্বাস্থ্য দপ্তরকে বলতে হবে। স্যালাইন কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন কথা বলেছেন জানিয়ে বিতর্ক তুঙ্গে। বিষয়ে মেদিনীপুরে প্রসূতি মৃত্যু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ফাঁসানোর তদন্ত, জটায়ু তদন্ত, কাকে বা কাদের নিশানা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? মেদিনীপুর মেডিকেলে এক প্রসূতির মৃত্যু, 3 প্রসূতি এখনো সংকটে। ফলতায় সেবাশ্রয় কর্মসূচিতে গিয়ে এই প্রথম এই বিতর্ক নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে। যদি কারোর গাফিলতি এখানে পাওয়া যায় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। কঠোর ব্যবস্থার কথা বলেই অভিষেক এমন কথা বলেছেন জানিয়ে বিতর্ক তুঙ্গে। আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে। আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে না এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হয়। ফাঁসানোর তদন্ত, জটায়ুর তদন্ত, কাকে নিশানা অভিষেকের? বিরোধীদের নাকি রাজ্য সরকারকে?
নাকি নিজের দলের কাউকেই। সোমবার রাজ্যের তৈরি করে দেওয়া তদন্ত কমিটির সদস্য সৌমিত্র ঘোষ মন্তব্য করেন, ঘটনাটা তো একটা বিশেষ জায়গায় একটা বিশেষ রাত্রের মধ্যেই ঘটেছে, সেখানে কোনো হিউম্যান ফ্যাক্টর আছে কিনা সেটাও কিন্তু আমাদের খতিয়ে দেখার কথা বলা হয়েছে। খতিয়ে দেখার কথা বলা হয়েছে, এ যেন অর্ডার। সৌমিত্র ঘোষের এই বিতর্কিত মন্তব্যকেও ছাপিয়ে গিয়েছেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ। সরাসরি পিজিটিদের দিকে আঙুল তুলে দিয়েছেন তিনি। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজি করার সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কিনা, একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা, সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে। কাঁচা হাতে কাজ হয়েছে, সিনিয়ররা ছিলেন না। রাজ্যের তদন্ত কমিটির তদন্ত রিপোর্ট এখনো সামনে আসেনি। সিআইডি সবে তদন্ত শুরু করেছে। তার আগেই কুণাল ঘোষ তদন্ত রিপোর্ট দিয়ে দিলেন। কিভাবে সম্ভব? ঘটনাচক্রে মেদিনীপুর মেডিকেল পিজিটিদের ওটিতে ঢোকায় নিষিদ্ধ করে দিয়েছে। তাই কি অভিষেক বললেন? আপনারা এটা দেখেছেন যে বিরোধী রাজনৈতিক দলের কাউকে ফাঁসাতে হবে। আমি সিবিআই এর অফিস থেকে বেরিয়ে একদিন বলেছিলাম যে জটায়ুর তদন্ত আগে থেকে ঠিক করে না এই লোকটাকে ফাঁসাতে হবে, তারপর তদন্ত প্রক্রিয়া শুরু হবে। অভিষেকের মন্তব্য নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধী শিবির। ফাঁসাচ্ছেন তো, জানেন না অভিষেক ব্যানার্জি আপনার দলের যে স্পোকস পারসন, তিনি বলছেন যে জুনিয়র ডাক্তারদের জন্য নাকি এটা হয়েছে। তো জুনিয়র ডাক্তাররা কি মানা করেছিল আপনাদের যখন 13ই ডিসেম্বর কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করেছিল এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে? আপনারা অ্যাকশন নেননি কেন? আর আপনারা তাদের কাছ থেকে কাটমানি খান, সবাই জানে এটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটাই বলছেন সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কিছু ইঙ্গিত করে বলেছেন বলে আমি একদম মনে করি না। স্যালাইন তদন্ত কি আদৌ লাইনে রয়েছে? প্রশ্ন তুলছেন বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।